বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম, যেখানে ইতিহাস এবং ভূগোলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসি এক্সাম 2025-এর জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয়? এখানে দেখো চারটে অপশন রয়েছে। সুরাট অধিবেশন 1907, কলকাতা অধিবেশন 1911, আহমেদাবাদ অধিবেশন 1921, বেলগাঁও অধিবেশন 1924। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? আমাদের আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কলকাতা অধিবেশন 1911। 1911 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয়েছিল। এবং এর সাথে অবশ্যই তোমরা মনে রাখবে, এই জনগণ মন অধিনায়ক গানটি হলো ভারতের জাতীয় সঙ্গীত এবং এর রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এখানে আরও একটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে। এই যে জনগণ মন অধিনায়ক সঙ্গীতটি, এটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় কবে? অবশ্যই তোমরা মনে রাখবে 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি গণপরিষদ কর্তৃক এই জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। তাহলে 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি এটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই প্রশ্নটিও পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1825, 1935, 1832, 1835 খ্রিস্টাব্দে। তাহলে কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1835 খ্রিস্টাব্দে। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন, লক্ষণ সেন, বিজয় সেন, কৃষ্ণদেব রায়। তাহলে দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বল্লাল সেন। বাংলার সেন রাজা বল্লাল সেন দানসাগর এবং অদ্ভুত সাগর নামক দুটি গ্রন্থ রচনা করেছিলেন। এবং এর পাশাপাশি এখানে খুবই গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য মনে রাখবে, বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে, তাই অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, ধুয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? কাবেরী, নর্মদা, সরাবতী, বারাহি। বিভিন্ন যে জলপ্রপাত রয়েছে এগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে আসেই, তাই খুবই গুরুত্বপূর্ণ। তো ধুয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, নর্মদা। নর্মদা নদী থেকে ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল চলাচল অর্থাৎ পাতাল রেল প্রথম শুরু করেছিল? দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর না কলকাতা? কোন অপশনটি সঠিক হবে এখানে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি কলকাতা। ভারতের কলকাতা শহরে প্রথম ভূগর্ভস্থ রেল বা পাতাল রেল চলাচল প্রথম শুরু করেছিল। এবং এখানে অবশ্যই মনে রাখবে, কলকাতায় পাতাল রেল চলাচল প্রথম শুরু হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। এর থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে কলকাতায় পাতাল রেল চলাচল শুরু হয় কবে? কলকাতায় পাতাল রেল চলাচল শুরু হয় 1984 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? নিউ ম্যাঙ্গালোর, নবসেবা, মারবাগাঁও, কান্ডালা। তাহলে কোনটি ভারতের শুল্কমুক্ত বন্দর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কান্ডালা। গুজরাটের কান্ডালা বন্দর হলো ভারতের শুল্কমুক্ত বন্দর। নামধাপা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ। নামধাপা ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? বন্ধুরা, এখানে অপশন বি, অরুণাচল প্রদেশ হবে সঠিক উত্তর। অরুণাচল প্রদেশ রাজ্যে নামধাপা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। চলো পরের প্রশ্নটি দেখে নাও, কে ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে? আবুল ফজল, গুলবদন বেগম, বদায়ুনি, বাবর। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, বদায়ুনি হবে সঠিক উত্তর। বদায়ুনি ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন। এরপরের কি প্রশ্ন রয়েছে দেখে নাও, বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। তাহলে কোন গ্যাসীয় উপাদানটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, নাইট্রোজেন। বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটি হলো নাইট্রোজেন, এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ মনে রাখবে 78%, এবং এরপরেই রয়েছে অক্সিজেন। অক্সিজেনের শতকরা পরিমাণ হলো 21%, এবং আর্গন হলো 0.93%, এবং কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%। চলো পরের প্রশ্ন দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড ল্যান্সডাউন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এবং এখানে অবশ্যই মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে, এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এগুলিও কিন্তু পরীক্ষায় আসে, তাই মনে রাখবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে, এবং এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, খোদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে? খান আব্দুল গফ্ফর খান, আব্দুল কালাম আজাদ, রহমত আলী না লিয়াকত আলী? কোন অপশনটি সঠিক হবে? খোদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে? ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, খান আব্দুল গফ্ফর খান। খোদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা হলেন খান আব্দুল গফ্ফর খান। এবং এর পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী নামেও ডাকা হয়। এই প্রশ্নটিও পরীক্ষায় আসে যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তাহলে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান। পরের প্রশ্ন, হুগলি নদীর অধিকাংশ তীরে নিচের কোন শিল্প বিকশিত হয়েছে? অপশনে রয়েছে পাট শিল্প, দুগ্ধ শিল্প, চিনি শিল্প, লৌহ আকরিক শিল্প। তাহলে কোন শিল্পটি হুগলি নদীর অধিকাংশ তীরে বিকশিত হয়েছে? এখানে অপশন ডি, লৌহ আকরিক শিল্প হবে সঠিক উত্তর। হুগলি নদীর অধিকাংশ তীরে লৌহ আকরিক শিল্প বিকশিত হয়েছে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন দেখো, কোন সমাজ সংস্কারক সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। তো দেখো, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে এবং নারায়ণ গুরু। তাহলে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে এই সত্যশোধক সমাজ 1873 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই প্রশ্নটিও আসে যে সত্যশোধক সমাজ কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল বা কবে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো তাহলে অবশ্যই মনে রাখবে সত্যশোধক সমাজ জ্যোতিরাও ফুলে 1873 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতের কোন শহর সিলিকন ভ্যালি বা সিলিকন উপত্যকা নামে পরিচিত? ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বাই, দিল্লি? কোন অপশনটি সঠিক হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের কোন শহর সিলিকন ভ্যালি নামে পরিচিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি বা সিলিকন উপত্যকা নামে পরিচিত। এর পাশাপাশি মনে রাখবে এই ব্যাঙ্গালোর শহর কিন্তু ভারতের উদ্যান নগরী নামেও পরিচিত। পরের প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদী কোন দিকে প্রবাহিত? উত্তর, পশ্চিম, দক্ষিণ না পূর্ব? তাহলে নর্মদা ও তাপ্তি নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, পশ্চিম। নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, অর্থাৎ নর্মদা ও তাপ্তি হল পশ্চিম বাহিনী নদী। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে এবং তোমাদের আরআরবি গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, আসাম, পাঞ্জাব না মহারাষ্ট্র? তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, আসাম হবে সঠিক উত্তর। ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্রটি আসামের ডিগবয়ে অবস্থিত। এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নাও। স্থানীয় বায়ু প্রবাহ লু গ্রীষ্মকালে নিচের কোন রাজ্যে দেখা যায়? তেলেঙ্গানা, রাজস্থান, আসাম, মহারাষ্ট্র? তাহলে স্থানীয় বায়ু প্রবাহ লু গ্রীষ্মকালে কোন রাজ্যে প্রবাহিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রাজস্থান। ভারতের রাজস্থানে স্থানীয় বায়ু প্রবাহ লু গ্রীষ্মকালে দেখা যায়। পরের প্রশ্ন,
পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? লিবিয়া, আলবেরিয়া, ঘানা না মরক্কো? পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মরক্কো। ইবন বতুতা ছিলেন একজন মরক্কন পর্যটক। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। এই ইবন বতুতা সম্পর্কে আরও দুটি ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই দুটি ইনফরমেশন থেকেও কিন্তু প্রশ্ন আসে। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে। তো মনে রাখবে, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কিন্তু ইবন বতুতা ভারতে এসেছিলেন। এবং ইবন বতুতা লিখিত একটি বিখ্যাত গ্রন্থ হলো কিতাব উল রেহলা। এই প্রশ্নটিও আসে যে কিতাব উল রেহলা গ্রন্থটির লেখক কে? তাহলে কিতাব উল রেহলা গ্রন্থটির লেখক হলেন ইবন বতুতা। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা কে? চারটি অপশন রয়েছে, ইলতুৎমিশ, বলবন, রাজিয়া, কুতুবুদ্দিন আইবক। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতিহাস ও ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেগুলি তোমাদের আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।